এক্সাম্পল অফ ইনপুট স্টেটমেন্ট অ্যান্ড আউটপুট স্টেটমেন্ট। তো আমরা ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জেনেছি, বাট একটা জিনিসই জানা হয়নি, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এদেরকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। তো সেই জিনিসটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব যে একটা প্রোগ্রামিংয়ে আমরা কিভাবে ইনপুট স্টেটমেন্ট দিব এবং আউটপুট স্টেটমেন্ট দিব। তো এক্ষেত্রে আমরা আজকের যে পর্বটা, সেখানে মাত্র একটা ক্যারেক্টারকে প্রিন্ট করার জন্য এবং একটা ক্যারেক্টারকে ইনপুট দেওয়ার জন্য যে প্রোগ্রাম দরকার হয় সেগুলো দেখিয়েছি। আমরা পরবর্তী পর্বে দেখাবো কিভাবে স্ট্রিংকে আমরা ইনপুট দিতে পারি এবং স্ট্রিংকে আমরা আউটপুট হিসেবে আনতে পারি। এবং তোমরা জানো স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলো বর্ণ বা ক্যারেক্টার পাশাপাশি বসে যেটা তৈরি করে সেটা। তো আমাদের আজকের পর্বটা হচ্ছে অল অ্যাবাউট কী বলে এটাকে ক্যারেক্টার সম্পর্কে। ক্যারেক্টার মানে হচ্ছে একটা বর্ণ বা একটা লেটার বা একটা অ্যালফাবেট বা একটা স্পেশাল ক্যারেক্টার যাকে আমরা ইনপুট হিসেবে দিব এবং আউটপুট হিসেবে পাবো। তো প্রথম প্রোগ্রামটা আমি দেখি তোমাদের জন্য, আমি কিছু প্রোগ্রাম লিখে নিয়ে এসেছি। প্রথমটা হচ্ছে দেখো ক্যারেক্টার, তারপর স্পেস দিয়ে এ। তো আমি এটা একটু কেটে দিই, এটা একটু ভুলে লিখেছিলাম। CHAR এটা হচ্ছে একটা আমাদের কিওয়ার্ড, কী বলে এটাকে কিওয়ার্ড। এখন এই যে প্রোগ্রামটা আমি লিখেছি, অবশ্যই এই প্রোগ্রামের আগে দুটো এক্সট্রা কিন্তু লাইন আছে যেটা তুমি জানো, এবং দুইটা এক্সট্রা লাইন সেটা হচ্ছে আমরা জানি, একটা হচ্ছে হ্যাশট্যাগ, তারপরে ইনক্লুড, তারপরে stdio.h, তারপর হচ্ছে মেইন ফাংশন। দ্যাট মিনস এটা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে থাকবে এই দুইটা লাইন, তারপরে কিন্তু বাকি প্রোগ্রামের কাজ। দ্যাট মিনস আমরা এখানে যতগুলো লেখা লিখেছি এগুলো সব হচ্ছে মেইন ফাংশনের ভেতরে থাকা কাজগুলো। তো এখন প্রথমে দেখো আমরা CHAR ক্যারেক্টার লিখলাম মেইন ফাংশনের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর একটা স্পেস দিয়ে এ লিখবো। দ্যাট মিনস জিনিসটা অনেকটা এরকম, CHAR তারপর স্পেস এ, তারপর হচ্ছে সেমিকলন। তো জিনিসটা আমি এখানে কেটে লিখেছি। তাহলে এই CHARটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, এবং তারপর স্পেস দিয়ে আমি এ নামক একটা ভ্যারিয়েবল লিখেছি। তাহলে আমি কম্পিউটারের ভেতরে প্রথমে ডিক্লেয়ার করলাম যে এ নামক এই ভ্যারিয়েবলটা আসলে ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টার ভ্যারিয়েবল। পরবর্তীতে আমি চাচ্ছি যে এ নামক যে ভ্যারিয়েবলটা আছে ক্যারেক্টার টাইপের বা ক্যারেক্টার ডেটা টাইপের, এর ভেতরে একটা ক্যারেক্টারের মান দিতে, এবং এর ভিতরে ক্যারেক্টারের মান দেওয়ার একটা সিস্টেম হচ্ছে আমাদের গেট CHARটা ইউজ করা। তো গেটের পর স্পেস না দিয়ে সরাসরি CHARটা লেখা যাবে, অর্থাৎ এখানে আমাদের লেখার সিস্টেমটা হচ্ছে গেটের পর কোনো স্পেস না দিয়ে সরাসরি CHAR এই জিনিসটা লেখা। তো এরপরে দেখি এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, এ ইজ ইকুয়াল টু মানে এর মানটা আমি এখানে বসাবো। এর মানটা বসানোর সিস্টেম হচ্ছে কি, আমি এটা কিবোর্ড থেকে নিয়ে বসাবো। তো আমাদের এখানে ইনপুট স্টেটমেন্টের যে মেইন কাজ সেটা হচ্ছে আমি কিবোর্ড থেকে এ নামক এই ভ্যারিয়েবলের যে ক্যারেক্টার আছে সেটাকে আমি নিব। নেওয়ার জন্য কোডটা হচ্ছে এ ইজ ইকুয়াল গেট CHAR, তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট। তো এর মানে কি? এর মানে হচ্ছে আমরা খেয়াল করে দেখি তো এ এর মান কিন্তু আমরা দিই নেই। A ইজ ইকুয়াল টু বি অথবা A ইজ ইকুয়াল টু MNOP, এই জিনিসগুলো কিন্তু আমরা দিইনি। আমরা চাচ্ছি কিবোর্ড থেকে বা বাইরে থেকে এই A নামক ভ্যারিয়েবলের ভিতরে কোনো একটা লেটারকে ঢুকাতে। তো সেক্ষেত্রে আমরা করব কি, প্রথমে ক্যারেক্টার স্পেস দিয়ে A নামক ভ্যারিয়েবলের নামটা দিব। তারপর আমরা করব কি, A ইজ ইকুয়াল টু গেট CHAR, দ্যাট মিনস গেট মানে কি, পাওয়া। তো এই ক্যারেক্টারের মানটা কিবোর্ড থেকে পাওয়ার জন্য আমরা A ইজ ইকুয়াল গেট CHAR দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে সেটাকে ক্লোজ করে দেব। তো এই টোটাল লাইনের মানে হচ্ছে কিবোর্ড থেকে একটা ভ্যালুকে নিবে। এখন কিবোর্ড থেকে আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করাই, তবে কিবোর্ড থেকে আমাদের একটা ভ্যালু নেওয়ার জন্য কম্পিউটারের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটা কার্সর দেখাবে। দ্যাট মিনস সেই স্ক্রিনটা আমাদেরকে বলবে যে একটা ইনপুট তুমি নাও। তো তুমি যখন কিবোর্ড থেকে একটা ইনপুট নিলে, ধরো ইনপুটটা হচ্ছে তোমার এম হচ্ছে তোমার ওই ক্যারেক্টারের মান, যেটা আমরা এ নামক ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তো কিবোর্ডে যখন তুমি এই কিটা প্রেস করবে, তখন কম্পিউটার স্ক্রিনে এই জিনিসটা উঠে আসবে। বাট এই যে জিনিসটা উঠে এসেছে, এটা আসলে গেট CHAR এর জন্য উঠে এসেছে, বাট এটা কিন্তু তোমার অ্যাকচুয়াল আউটপুট না। তুমি যখন কম্পিউটারে ইন্টার নামক একটা বাটন প্রেস করবে, তখন তোমাকে পরের লাইনে এই নামক জিনিসটাকে আবারও দেখাবে। কেন দেখাবে? কারণ আমি টাকে আউটপুট হিসাবে পাওয়ার জন্য প্রিন্টএফ ফাংশনটা ইউজ করেছি, এবং এই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করার সিস্টেম হচ্ছে প্রিন্টএফ লেখার পর আমাদের ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়। আর এখানে যেহেতু একটা ক্যারেক্টার, তাই ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %C, তারপর একটা কমা দিতে হবে, এবং তারপরে ওই ভ্যারিয়েবলের নাম লিখতে হবে। আমাদের এখানে ভ্যারিয়েবলের নাম হচ্ছে
এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যখন এই গেট CHAR এই টাইপের কোনো একটা কি বলে এটাকে ফাংশন ইউজ করব, তখন আমরা লাস্টে গেট CH তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আরও একটা এক্সট্রা ফাংশন ইউজ করব। তো এটা সবসময় করাটা ভালো, তাহলে তোমার আউটপুটটা ঠিকঠাক মতো আসবে। তাহলে এখন কাহিনী হচ্ছে কি, কাহিনী হচ্ছে আমরা যখন গেট CHAR ইউজ করব কোনো একটা ফাংশন ইনপুট নেওয়ার জন্য, তখন আমরা যখন এম নামক কোনো একটা ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নেব, সেটাকে প্রথমে মনিটর স্ক্রিনে দেখাবে। তারপরে আমি যদি আমার পরবর্তীতে ইন্টার টিপি বা ইন্টার প্রেস করি, তখন সেম জিনিসটা এমটাকে সে পরবর্তী লাইনে আউটপুট হিসেবে প্রিন্ট করে দেখাবে। তো এইটাই ছিল আমাদের এই টোটাল এই যে কোডটা ছিল সি প্রোগ্রামের, এই কোডটার আউটপুট। আমরা এখন পরবর্তী কোডটাতে চলে যাই। এখানে খেয়াল করো, একইভাবে CHAR তারপর স্পেস দিয়ে একটা এ লিখেছি, দ্যাট মিনস এটার মতো। তো আমরা এখানে টোটাল প্রোগ্রামটা এটার মতোই লিখেছি, বাট একটা জায়গায় চেঞ্জ আছে। চেঞ্জটা হচ্ছে A ইজ ইকুয়াল GET তারপর হচ্ছে CHE। দ্যাট মিনস আমাদের এখানে গেট CHAR এর জায়গায় গেট CHE এই জিনিসটা লিখেছি। তো এটার আসলে বিশেষত্ব কি? এটাও একই রকম কাজ করে। আমরা যদি কম্পিউটারে যখন এই প্রোগ্রামটা রান করব, আমাদের কাছে একটা ইনপুট চাওয়া হবে। তো আমরা যখন এম নামক এই ইনপুটটা দিব, তখন কম্পিউটার আমাদেরকে সাথে সাথে এম নামক আউটপুটটা দেখাবে। এক্ষেত্রে আমাদের ইন্টার এই কিওয়ার্ডটা বা কিবোর্ডটা প্রেস করতে হবে না। তার মানে বোঝা গেল, আমরা যদি গেট CHAR এর বদলে গেট CHE এটা লিখে কম্পিউটারকে দেই, তাহলে কম্পিউটার আমাদের কাছে আগের মতোই একটা ইনপুট চাবে। আমরা যখন এম নামক ইনপুটটা কম্পিউটারকে দিব, কম্পিউটার আমাদের ইন্টার প্রেস করার অপেক্ষায় না থেকেই সে পরবর্তীতে এম নামক এই আউটপুটটাকে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাবে। তার মানে এখানে কিন্তু আমাদের কষ্টটা বেঁচে গেল। কি কষ্ট বেঁচে গেল? ইন্টার এক্সট্রাভাবে প্রেস করার কষ্টটা কিন্তু বেঁচে গেল। তাহলে গেট CHE এর কাজ যা, গেট CHAR এর কাজ কিন্তু প্রায় সেম, তবে এখানে আমাদের স্পেসিফিকভাবে ইন্টার প্রেস করতে হয় না। এবার আমরা পরের যে প্রোগ্রাম সেটা দেখি। আমাদের পরের প্রোগ্রামটাও প্রথম দুটো প্রোগ্রামের মতো একদমই সেম, সব কিছুই সেম আছে, বাট একটা জিনিস এখানে ভিন্ন, সেটা হচ্ছে গেট CH। তার মানে তো এখানে আমাদের A ইজ ইকুয়াল টু গেট CH, এটার মানে কি আসলে? গেট CH তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সব কিছুই সেম আগের মতো, জাস্ট একটা জায়গায় একটু ভিন্নতা। তো এটার কাজ হচ্ছে আমরা যখন ইনপুট হিসেবে এমকে দিব, অর্থাৎ এই প্রোগ্রামটা যখন রান করব, কম্পিউটার স্ক্রিনে আমাদেরকে একটা ইনপুট দেওয়ার জন্য বলবে। তো আমরা যখন এই ইনপুট এম দিব, কম্পিউটার প্রায় সাথে সাথে আমাদেরকে এম নামক এই আউটপুটটা দেখাবে। তার মানে আমরা যখন ইনপুটটা দিচ্ছি এম, এই এমকে কম্পিউটার স্ক্রিন কখনোই দেখাবে না। এটা হচ্ছে এটার বিশেষত্ব। দ্যাট মিনস আমরা যখন গেট CH এই কিওয়ার্ডটা ইউজ করব বা ফাংশনটা ইউজ করব, তখন আমরা কিবোর্ড থেকে এম প্রেস করলেও কম্পিউটার তার স্ক্রিনে সে এমটাকে ইনপুট হিসেবে দেখাবে না। সে সরাসরি প্রিন্টএফ ফাংশনের কাছে গিয়ে এমটাকে আউটপুট হিসেবে দেখাবে। তার মানে আমরা একদম আরেকবার যদি বলি, গেট CHAR এর কাজ হচ্ছে আমরা কম্পিউটার যদি এটা ইউজ করি প্রোগ্রামে, তবে আমরা এম নামক যে ইনপুটটা দেব সেটা প্রেস করব। প্রেস করলে কম্পিউটারের কিবোর্ডে কি বলে এটাকে স্ক্রিনে এমকে সে দেখাবে ইনপুট হিসেবে। তারপর আমি যখন ইন্টার প্রেস করব, তখন সে আউটপুট হিসেবে এক্সট্রা একটা এমকে দেখাবে। তার মানে এখানে আমরা দুইবার এমকে দেখতে পাবো। একবার দেখতে পারবো ইনপুট হিসেবে, তারপর কম্পিউটারে ইন্টার প্রেস করলে তারপরে সেটাকে আউটপুট হিসেবে কম্পিউটার দেখাবে। আমরা যখন গেট CHE কে ইউজ করব, তখন কম্পিউটার প্রথমত এমকে যদি আমি ইনপুট হিসেবে দিই, কম্পিউটার প্রায় সাথে সাথেই এমকে আউটপুট হিসেবে দেখাবে। তার মানে এখানেও এমকে কম্পিউটার দুইবার দেখাবে। প্রথমবার দেখাবে ইনপুট হিসেবে এবং পরের বার সে দেখাবে আউটপুট হিসেবে। তবে এখানে এক্সট্রা যে ইন্টার আছে, এই ইন্টারটাকে প্রেস করা লাগবে না। আমরা এখানে এমকে প্রেস করলে সে সরাসরি পরের লাইনে আউটপুট হিসেবে চলে যাবে, অর্থাৎ দুইটা এমকে এখানে সে দেখাবে। আর থার্ডে যেটা গেট CH, এটার কাজ হচ্ছে যখন আমরা এমকে প্রেস করব কম্পিউটারে ইনপুট হিসেবে দেওয়ার জন্য, তখন কম্পিউটার সেটাকে স্ক্রিনে কিন্তু দেখাবে না। সে সরাসরি এমকে প্রিন্টএফের মাঝখানে নিয়ে যাবে এবং আউটপুট হিসেবে মাত্র একটা এমকে দেখাবে। তো আশা করি এই তিনটে হচ্ছে আমাদের মেন পার্থক্য, তোমরা বুঝতে পেরেছো। এবং 4 নম্বরে আরও একটা প্রোগ্রাম আছে যেটা একদম দেখতে সেম, বাট এখানে গেট CHAR বা গেট CHE বা গেট CH এর জায়গায় আমরা স্ক্যানঅ্যাপ কি ইউজ করেছি। তো আমরা দেখি গঠনটা কেমন, সেম গঠন, বাট স্ক্যানঅ্যাপ ইউজ করার পর আমরা এখানে ডাবল ব্র্যাকেট কিন্তু একই রকমভাবে দিয়েছি, বাট গঠনটা একটু ভিন্ন। আমরা এখানে দেখেছি যে
যে ভ্যারিয়েবলটা ছিল ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু সামথিং লিখেছি, বাট এখানে আমরা কিন্তু সেই ভ্যারিয়েবলটাকে ভেতরে রেখেছি। তাহলে স্ক্যানএপ যে ফাংশন সেটা ইউজ করার মেইন ওয়েটা হচ্ছে আমরা স্ক্যানএপ দিব, তারপর কোনো স্পেস কিন্তু দিব না, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর ডাবল কোটেশন দিব, মাঝখানে আমরা যে ভ্যারিয়েবলটা ঢুকিয়েছি সেই ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ারকে দিব, দ্যাট মিনস %c-কে দিব, তারপর কমা দিব, অর্থাৎ একদমই প্রিন্টের মধ্যে দেখতে। কিন্তু এখানে আমরা যে ভ্যারিয়েবলটাকে এক্সট্রা এখানে লিখেছি তার আগে একটা % সাইন বা অ্যান্ড সাইন, এই সাইনটা কিন্তু দিতে হবে। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দিব। এর মানে হচ্ছে আমরা কম্পিউটারে কিবোর্ড থেকে ইনপুট হিসেবে একটা ক্যারেক্টারকে নিতে যাচ্ছি, যে ক্যারেক্টারের ভ্যারিয়েবলের মান হচ্ছে এ, এবং এর মধ্যে আমরা ইচ্ছে করলে এমকে কিন্তু নিতে পারি। তো এটা এইভাবে কীভাবে কাজ করে, এই স্ক্যানএপের কাজ এবং গেট CHAR এর কাজ একদমই সেম। দ্যাট মিন্স আমরা যখন ক্যারেক্টার হিসেবে এমকে কম্পিউটারে কিবোর্ডের মাধ্যমে নিব, তখন এমকে সেই স্ক্রিনে দেখাবে। তারপর আমরা যদি একটা ইন্টার প্রেস করি, পরবর্তীতে এমকে সে এই প্রিন্ট ট্যাপের মাধ্যমে আউটপুট হিসেবে দেখাবে। দ্যাট মিন্স এখানে প্রতিটা ক্ষেত্রে যে প্রিন্ট ট্যাপ দেখিয়েছি এর প্রধান কাজই হচ্ছে আমাদের সেকেন্ড লাইন প্রিন্ট করে দেখানো বা আউটপুটকে সে প্রিন্ট করে দেখানো। বাট একটা ক্ষেত্রে আমাদের সরাসরি আউটপুটটা চলে আসে, যেটা হচ্ছে গেট CH। এখানে আমরা যদি ইনপুট দেই সেটাকে সে স্ক্রিনে দেখাবে না, সে সরাসরি আউটপুটের মধ্যে এমকে একবার প্রিন্ট করে দেখাবে। তাহলে স্ক্যানএপ এবং গেট CHAR এদের কাজ হচ্ছে পুরোপুরি সেম, অর্থাৎ এটার কাজ এবং এটার কাজ হচ্ছে একদমই সেম। এখানে আমাদের ইন্টার প্রেস করতে হয় আউটপুট দেখার জন্য। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা ইনপুট স্টেটমেন্টগুলো দেখলাম 4 ধরনের ইনপুট স্টেটমেন্ট ইউজ করা হয় একটা মাত্র ক্যারেক্টারকে ইনপুটে নেওয়ার জন্য। দ্যাট মিনস এগুলো সবগুলো হচ্ছে একটা ক্যারেক্টারকে আমি যদি ইনপুট হিসেবে নিতে চাই, তবে আমরা এই 4টা স্পেসিফিক ফাংশনকে ইউজ করি। একটা হচ্ছে গেট CHAR, একটা গেট CHE, আরেকটা হচ্ছে গেট CH, এবং লাস্টেরটা হচ্ছে স্ক্যানএপ। এখন আমরা তো আউটপুট স্টেটমেন্ট সম্পর্কেও জেনেছিলাম। এখন এখানে প্রতিটা আউটপুটের মধ্যে আমরা কিন্তু একটা কমন আউটপুট স্টেটমেন্ট ইউজ করেছি, যেটা হচ্ছে আমাদের প্রিন্ট ট্যাব। এখন এই প্রিন্ট ট্যাবকে বাদ দিয়েও কিন্তু আমরা একটা ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আলাদা একটা ফাংশনকে ইউজ করতে পারি, এবং সেই আলাদা ফাংশনগুলোর নাম হচ্ছে পুট CHAR এবং পুট তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা কিন্তু এখানে লিখেছি যে, আমি যদি এখানে একটু দেখাই, প্রিন্ট ট্যাব, তারপর %c, তারপর হচ্ছে কমা এ, এটা কিন্তু সবগুলোতে লেখা ছিল, সবগুলো প্রিন্ট ট্যাব ফাংশন হিসেবে লেখা ছিল। তো আমরা এটাকে ইউজ না করেও পুট CHAR তারপরে ব্র্যাকেট দিয়ে সেই ভ্যারিয়েবল এ কে ইউজ করতে পারি, অথবা পুট তারপরে একটা ব্র্যাকেট দিয়ে সেই ভ্যারিয়েবল এ কে ইউজ করে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিতে পারি। এবং মনে রাখতে হবে পুট CHAR এর পরে কিন্তু কোনো স্পেস থাকবে না, পুটের পরেও কিন্তু এখানে কোনো স্পেস থাকবে না, একদম গায়ে গায়ে লাগানো থাকবে। দ্যাট মিনস আমি যদি পুট লিখি তাহলে একদম গায়ের সাথে লাগানো থাকবে ভিতরে এই ভ্যারিয়েবলটা। তাহলে আমরা প্রিন্ট ট্যাবের ক্ষেত্রে যেভাবে এখানে ভ্যারিয়েবলের নামটাকে ইউজ করি, ঠিক একইভাবে কিন্তু আমরা পুট CHAR লেখার পর শুধুমাত্র ওই ভ্যারিয়েবলটাকে আমরা ভেতরে ডিনোট করে দেব। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রিন্ট ট্যাবের পর যেরকম একটা স্পেসিফিক ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয় ক্যারেক্টারকে প্রিন্ট করার জন্য, কিন্তু পুট CHAR কিংবা পুট এর পর কিন্তু এরকম কোনো ফরম্যাট স্পেসিফায়ারকে ইউজ করতে হয় না। আমরা সরাসরি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সুন্দরভাবে এই যে ভ্যারিয়েবল এ তাকে বসিয়ে দিলে হচ্ছে। দ্যাট মিন্স আমরা এই লাইনটাকে ইচ্ছে করলে এখানে ইউজ করতে পারি, অথবা এই লাইনটাকে ইচ্ছে করলে এখানে ইউজ করতে পারি, আমাদের আউটপুট কিন্তু সেম আসবে। এখানে আউটপুটের মধ্যে কিন্তু কোনো কম্বিনেশন নেই, কম্বিনেশন হচ্ছে ইনপুটের মধ্যে। তাহলে আমাদের এই ছিল ইনপুট স্টেটমেন্ট এবং আউটপুট স্টেটমেন্ট, যেটা শুধুমাত্র একটা ক্যারেক্টারকে প্রকাশ করার জন্য হয়ে থাকে। অর্থাৎ আমরা ইনপুট হিসেবে যদি একটা ক্যারেক্টার দেই, সে একটা ক্যারেক্টারকে যদি আমরা আউটপুট হিসেবে পেতে চাই, তবে আমরা এই সমস্ত কোডগুলো ইউজ করব। এবং আরও একবার বলে রাখি, এখানে আমাদেরকে শুধুমাত্র 4 ভাবে ইচ্ছা করলে আমরা ইনপুট হিসেবে কোনো একটা ক্যারেক্টারকে দিতে পারি, বাট আমরা মাত্র 3 ভাবে সেই ক্যারেক্টারকে আউটপুট হিসেবে পেতে পারি। এক্সাম্পল অফ ইনপুট স্টেটমেন্ট অ্যান্ড আউটপুট স্টেটমেন্টের 2 নম্বর পর্ব নিয়ে দেখব এখন আমরা। তো এই পর্বে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা স্ট্রিংকে ইনপুট হিসেবে দিতে পারি এবং একটা স্ট্রিংকে আউটপুট হিসেবে সি প্রোগ্রাম থেকে পেতে পারি। তো এখানে খেয়াল করে দেখো, আমরা এখানে প্রথমে দুটো প্রোগ্রাম লিখেছি। আমরা এই দুটো প্রোগ্রাম নিয়ে আগে একটু আলোচনা করি। তো তার আগে বলে নিই আমাদের স্ট্রিং জিনিসটা কী ছিল। স্ট্রিং ছিল অনেকগুলো ক্যারেক্টারকে যখন আমরা পাশাপাশি বসাবো সেটা ছিল আমাদের স্ট্রিং। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন সি হচ্ছে একটা
ক্যারেক্টার। তো এখন সি এর পাশে যদি আমি CRUSH এই কথাগুলো যদি আমি লিখি, তার মানে আমি এখানে পাশাপাশি অনেকগুলো ক্যারেক্টারকে বসিয়েছি। তো পাশাপাশি যখন অনেকগুলো অ্যালফাবেট বর্ণ বা ক্যারেক্টারকে বসানো হবে, তখন টোটালটাকে বলা হবে একটা স্ট্রিং। এবং সি প্রোগ্রামিংয়ে যখন আমরা সরাসরি কোনো স্ট্রিংকে ইনপুট হিসেবে দিব, তখন তার দুই পাশে দুটো ডাবল কোটেশন দিব। আর আমরা যখন একটা ক্যারেক্টারকে ইনপুট হিসেবে দিব, তখন আমরা জাস্ট একটা সিঙ্গেল কোটেশন দিব তার দুই পাশে, যেটা আমরা অলরেডি জেনে এসেছি। তো এখন আমরা খেয়াল করি আমাদের প্রথম প্রোগ্রামটাতে আমরা কি করেছি। আমরা প্রথম প্রোগ্রামটা এমনভাবে সাজিয়েছি যাতে এখানে আমরা একটা স্ট্রিংকে ইনপুট দিতে পারি এবং একটা স্ট্রিংকে আউটপুট হিসেবে পেতে পারি। তো সেজন্য খেয়াল করো আমরা এখানে প্রথমে কি করেছি, হ্যাশট্যাগ দিয়ে স্পেস না দিয়ে ইনক্লুড stdio.h দিয়েছি, যেটা আমরা জানি যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হেডার ফাইল। তো এরপর আমরা ইনপুট conio.h নামক আরেকটা হেডার ফাইল ইউজ করেছি। বেসিক্যালি এটা ইউজ না করলেও হতো, বাট একটা নির্দিষ্ট জায়গায় এই জিনিসটাকে ইউজ করা হয়, যেটা আমরা একটু পরে দেখব। বাট তোমাদের জন্য আমি আগে দিয়ে রাখলাম ইনক্লুড conio.h। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হেডার ফাইল, তো এটা তোমরা ইউজ নাও করতে পারো। তো এখন আমরা এরপরে দিলাম মেইন ফাংশন। মেইন ফাংশনের নাম হতে পারে ইন্ট মেইন, তারপরে ভয়েড মেইন, অথবা শুধুমাত্র মেইন। এই যে এখানে আমি শুধুমাত্র মেইন লিখেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চাচ্ছি কম্পিউটারের কিবোর্ড থেকে একটা স্ট্রিংকে ইনপুট হিসেবে নিতে। তো সেটা নেওয়ার জন্য আমরা সেই স্ট্রিংটাকে প্রকাশ করলাম। তো স্ট্রিং প্রকাশের সিস্টেমটা কি, সেখানে আমরা CHAR নামক একটা কিওয়ার্ড ইউজ করব। তো এই কিওয়ার্ডটা হচ্ছে ক্যারেক্টারের কিওয়ার্ড। আর অনেকগুলো ক্যারেক্টার মিলিয়ে তো স্ট্রিং হয়। তো অনেকগুলো ক্যারেক্টার মিলে যেহেতু স্ট্রিং হয়, তাই আমরা স্ট্রিংয়ের জন্য আলাদা কোনো কিওয়ার্ড ইউজ করি না, আমরা অনলি ক্যারেক্টারের এই কিওয়ার্ডটাকে ইউজ করি। CHAR দেওয়ার পর একটা স্পেস দিব, তারপরে আমি একটা ভ্যারিয়েবলের নাম লিখব এ, কেননা আমরা যে স্ট্রিংটা কম্পিউটারে ঢোকাবো সেটা একটা মেমোরিতে সেভ করা থাকবে। তো সেই মেমোরির একটা নাম দিলাম হচ্ছে এ, এবং আমি বলে দেব ওই স্ট্রিংয়ের সাইজটা কত, অর্থাৎ ওই স্ট্রিং বা মেমোরির মধ্যে কয়টা অ্যালফাবেট বা বর্ণ থাকবে। তো আমি যদি চাই যে ওই স্ট্রিং বা মেমোরিতে 10টা অ্যালফাবেট থাকুক বা 10টা বর্ণ থাকুক, তবে আমরা এখানে এর পর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে 10 লিখব। বাট বলে রাখি এই 10 মানে হচ্ছে 10টা ঘর না, এই 10 মানে হচ্ছে 11টা ঘর, যেটা তোমরা অলরেডি জানো। এবং এই 10-এর যে কাউন্ট বা গণনা শুরু হয় সেটা শুরু হয় 0 থেকে। তো 0 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত টোটাল 11টা ঘর থাকে। এবং এই 11টা ঘর নিয়েই কিন্তু আমাদের এ তারপরে 10 এই স্ট্রিংটা তৈরি। এবং এই স্ট্রিংয়ের মধ্যে লাস্টের যে ঘরটা থাকে 10 নম্বর যে ঘর বলা যাচ্ছে 11 নম্বর ঘরটা, ওই 11 নম্বর ঘরের মধ্যে একটা নাল ক্যারেক্টার থাকে। এবং এই নাল ক্যারেক্টারের কাজ হচ্ছে স্ট্রিং যে শেষ হয়েছে সেটাকে নির্দেশ করা। তো যাই হোক, সেগুলো আমরা স্ট্রিং যখন পড়বো, অধ্যায় নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আছে স্ট্রিংয়ের, তখন আমরা বিস্তারিত জানবো। তো তোমরা এটুকু জেনে না, আমি কম্পিউটারের ভিতরে একটা মেমোরিকে সুন্দরভাবে সেট করেছি যার সাইজ হচ্ছে 11, অর্থাৎ 11টা সেখানে অ্যালফাবেট থাকতে পারবে। প্রথম 10টা অ্যালফাবেট সাধারণত আমরা আউটপুট মানে ইনপুট হিসেবে দিব, এবং লাস্টের যে নাম্বারটা থাকবে অর্থাৎ 11 নম্বর যে ক্যারেক্টার, ওটা থাকবে নাল ক্যারেক্টার। এবং নাল ক্যারেক্টার সাধারণত একটা স্ট্রিং কখন শেষ হয়েছে, কোথায় শেষ হয়েছে সেটা নির্দেশ করে। এখন আমরা চাচ্ছি যে কম্পিউটারের থেকে মানে কিবোর্ড থেকে একটা স্ট্রিংকে আমি ইনপুট হিসেবে দেবো। ধরা যাক আমি CRUSH, এই যেখানে 5টা অ্যালফাবেট বা বর্ণ আছে, এই 5টা বর্ণকে আমি ইনপুট হিসেবে দিব। তো ইনপুট হিসেবে যখন আমি দিতে চাবো, তখন আমি লিখব কি গেটস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ ভ্যারিয়েবলটা। দ্যাট মিনস আমরা এখানে যখন স্ট্রিংকে ইনপুট দেব, ইনপুট দেওয়ার কোড হচ্ছে GETS গেটস, তারপরে স্পেস না দিয়েই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে আমরা ভ্যারিয়েবলের নামটা লিখে ফেলবো। তারপর সেই জায়গাটাতে আমরা একটা এরপরে ফার্স্ট ব্র্যাকেট এখানে কি বলে এটাকে সেমিকোলন দিব। তো তাহলে এইটুকু হচ্ছে আমাদের ইনপুট হিসেবে কোনো একটা স্ট্রিং নেয়ার কোড। তারপর আমরা কি করব, এটাকে আমরা প্রিন্ট করব, দ্যাট মিনস আউটপুট হিসেবে দেখাবো। তো আউটপুট হিসেবে দেখানোর কোড একদমই সোজা, আমাদের প্রিন্ট ট্যাব আছে, এবং প্রিন্ট ট্যাবের পর আমি এখানে %s দিব ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। দ্যাট মিনস আমরা যখন কোনো স্ট্রিংকে আউটপুট হিসেবে পেতে যাব, তখন আমাদের %sটা ইউজ করতে হবে। তারপরে %s যখন দিব, তারপর কমা দিয়ে সেই ভ্যারিয়েবলের নাম অর্থাৎ এর নাম লিখব। তো এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের এখানে যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটার মেমোরি নির্দেশ করে বা স্ট্রিংয়ের ভ্যারিয়েবলের নামটা নির্দেশ করে। তো এভাবে আমরা বেসিক্যালি একটা সুন্দর ওয়েতে খুব সাধারণভাবে একটা স্ট্রিংকে ইনপুট হিসেবে নিতে পারি এবং সেই স্ট্রিংটাকে আমরা আউটপুট হিসেবে পেতে পারি। তো এখন আমরা যদি কিবোর্ড থেকে সাধারণত
CRUSH এই জিনিসটাকে ইনপুট হিসেবে নেওয়ার পর আমাদেরকে এক্সট্রা একটা এন্টার প্রেস করতে হবে। তো এন্টার বাটনটা যদি আমরা প্রেস করি তবে আমরা আউটপুটে ক্রাশ এই জিনিসটা পাবো। দ্যাট মিন্স আমাদের কিবোর্ড থেকে যদি CRUSH লিখি তবে সেটা স্ক্রিনে দেখাবে। তারপর আমরা যদি ইন্টার নামক একটা কিবোর্ড আছে, এখানে কি আছে ইন্টার, তো ইন্টারটা যদি প্রেস করি তাহলে পরের লাইনে আমাদেরকে CRUSH টোটাল হুবহু আউটপুটটাকে দেখাবে এই প্রোগ্রামের মাধ্যমে। তাহলে প্রিন্টএফ তারপর %s এরা সাধারণত আউটপুট স্টেটমেন্ট, কোনো একটা স্ট্রিংয়ের আউটপুট স্টেটমেন্ট হচ্ছে এটা। আর ইনপুট স্টেটমেন্ট যদি বলি স্ট্রিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে GETS, দ্যাট মিন্স গেটস। তো এখানে আমরা সাধারণত গেট তারপর CS এই জিনিসগুলো ইউজ করব না। স্ট্রিংয়ের জন্য GETS হচ্ছে ফিক্সড, এবং আউটপুট স্টেটমেন্টের ক্ষেত্রে স্ট্রিংয়ের জন্য আমাদের প্রিন্টআপও কিন্তু ফিক্সড একটা ফাংশন। তো আমরা এটা তো দেখলাম, আমরা পরেরটাতে দেখি। পরেরটা তো হচ্ছে আমরা এখানে যেরকম প্রিন্টআপ লিখেছি, আমরা ইচ্ছে করলে প্রিন্টআপের বদলে অন্য একটা ফাংশন কি ইউজ করতে পারি স্ট্রিংয়ের আউটপুট হিসেবে। অর্থাৎ স্ট্রিংয়ের আউটপুট পাওয়ার জন্য আমরা ইচ্ছে করলে প্রিন্টআপের জায়গায় PUTS, দ্যাট মিন্স পুটস, তারপরে স্পেস না দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওই ভ্যারিয়েবলের নামটা লিখে সেমিকোলন দিয়ে শেষ করতে পারি। আর আমরা জানি লাস্টে রিটার্ন 0 এর জায়গায় GETCH গেটস তারপরে ফার্স্ট ব্র্যাকেট ফাংশনটা ইউজ করা সবচেয়ে ভালো। যখন আমরা এরকম গেটস কিংবা হচ্ছে পুটস এই জিনিসগুলো ইউজ করব, বা গেট বা পুট সম্পর্কিত যত ফাংশন ইউজ করব, আমরা শেষে অবশ্যই GETCH এই ফাংশনটাকেও রাখবো। তো এটার মধ্যে আমাদের অনেক ভালো সুবিধা পাবো। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট কী করলাম, প্রিন্টএপের জায়গায় পুটস ইউজ করলাম। তার মানে আমরা ইচ্ছে করলে প্রিন্টএপকেও আউটপুট স্টেটমেন্ট হিসেবে প্রকাশ করতে পারি, বা পুটস তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ভ্যারিয়েবলের নামকেও স্ট্রিংয়ের আউটপুট স্টেটমেন্ট হিসেবে প্রকাশ করতে পারি। তো আমাদের প্রথম যে দুইটা প্রোগ্রাম ছিল এরা ছিল স্ট্রিংয়ের জন্য। তো এরা ছিল আমাদের স্ট্রিংয়ের জন্য STRING, এবং প্রতিটা স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার পাশাপাশি বসলে যেটা তৈরি করবে সেটা। তো আমরা এখন পরবর্তীতে যে দুটো প্রোগ্রাম দেখব এদেরকে দেখার একটা মানে আছে। এদেরকে কিন্তু আমরা গত পর্বেও দেখেছিলাম, যেখানে আমরা ইউজ করেছিলাম একটা যদি ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নিতে চাই তবে আমরা GETCHARকে ইনপুট ফাংশন হিসেবে ইউজ করতে পারি, অথবা আমরা আউটপুট ফাংশন হিসেবে PUTCHARকেও কিন্তু ইউজ করতে পারি। তবে এখানে আমরা প্রথম আর দ্বিতীয় যে প্রোগ্রাম এই দুটো আলাদাভাবে লিখেছি, এদের একটা বিশেষত্ব আছে যেটা আমরা দেখি। আমরা খেয়াল করি যে মেইন ফাংশনের আগে এই জিনিসগুলো একটু পরে খেয়াল করি, আমরা মেইন ফাংশনের ভিতরে জিনিসগুলো খেয়াল করি। তো আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি ক্যারেক্টার নামক একটা কিওয়ার্ডকে আমরা ডিনোট করেছি এ নামক ভ্যারিয়েবলের মাধ্যমে। তার মানে এ নামক ভ্যারিয়েবলটার মধ্যে ক্যারেক্টার থাকবে, একটা ক্যারেক্টার থাকবে। তারপরে আমরা সেই ক্যারেক্টারকে GetCHAR এর মাধ্যমে ইনপুট হিসেবে নিয়েছি কম্পিউটারে। তারপর সেটাকে আমরা আউটপুট হিসেবে বের করার জন্য PutCHAR এই কিওয়ার্ডটা বা বলা যায় এই ফাংশনটা ইউজ করেছি। এবং আমরা এখানে যে PutCHARটা দিয়েছি এর মাধ্যমে সাধারণত ওই ক্যারেক্টারকে আমরা আউটপুট হিসেবে কম্পিউটারে দেখব। তা আউটপুট হিসেবে যখন কম্পিউটারে দেখব তখন আমরা কিন্তু নেক্সট লাইনে যেতে পারবো না, অর্থাৎ আমাদেরকে ইন্টার প্রেস করে নেক্সট লাইনে যেতে হবে যদি আমরা PutCHARটাকে ইউজ করি। এখন নেক্সট লাইনে যাওয়ার জন্য আমরা PutCHAR এর সাথে এক্সট্রাভাবে PutCHAR তারপর হচ্ছে ফার্স্ট কোটেশন বা প্রথম কোটেশনের ভিতরে %n কি ইউজ করি। তার মানে এর মানে হচ্ছে যদি আমরা কম্পিউটারে এই কোডটা ইউজ করি তবে আমরা আউটপুট পাওয়ার পর অটোমেটিক নেক্সট লাইনে যেতে পারবো, কারণ আমরা এখানে %n ইউজ করেছি, এবং পার্সেন্টেজ না, এটা হচ্ছে \n। তো এবং \n এর কাজ হচ্ছে নেক্সট লাইনে চলে যাওয়া। তো এই নেক্সট লাইনে চলে যাওয়ার জন্য আমরা PutCHAR এটার ক্ষেত্রে নেক্সট লাইনের যে ব্যাকস্ল্যাশ আছে সেটা ইউজ করব। বাট খেয়াল করে দেখি তো আমাদের পাশের প্রোগ্রামে কিন্তু এরকম PutCHAR এর বদলে PutCHটাকে ইউজ করেছি আউটপুট ফাংশন হিসেবে। তো এই পাশের যে প্রোগ্রাম এটার কাজও হচ্ছে একটা ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নেওয়া এবং একটা ক্যারেক্টারকে আউটপুট হিসেবে দেখানো। তো সেক্ষেত্রে আমরা GetCHARকে ইনপুট ফাংশন হিসেবে ইউজ করেছি কম্পিউটারের বাইরে থেকে কোনো ইনপুট নেওয়ার জন্য, এবং PutCH এটাকে আমরা আউটপুট ফাংশন হিসেবে কাজ করেছি। দ্যাট মিনস এটার মাধ্যমে কম্পিউটার আমাদেরকে আউটপুট দিবে, এবং কি আউটপুট দিবে, যে ইনপুটটাকে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি সেটাকে আমাদের এখানে আউটপুট দিবে। বাট মজার কথা হচ্ছে যখন তুমি PutCHটাকে ইউজ করবে তখন কম্পিউটার আউটপুট দেখানোর পর
অটোমেটিক নেক্সট লাইনে চলে যাবে। দ্যাট মিন্স তোমাকে এক্সট্রা পার্সেন্টেজ না, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, এই ব্যাকস্ল্যাশ এনটা দেওয়া লাগবে না। বাট তুমি যদি এই প্রোগ্রামে ব্যাকস্ল্যাশ এনটা না দাও, তবে তুমি যখন আউটপুটটা পাবা তখন সেই আউটপুটটা পাওয়ার পর তোমাকে কম্পিউটারের ইন্টার কিবোর্ডের কিটা প্রেস করতে হবে, তারপরেই তুমি নেক্সট লাইনে যেতে পারবে। দ্যাট মিনস আমি যদি এই প্রোগ্রামটার একটা ইনপুট দিই, ধরা যাক আমি গেট CHAR এর মাধ্যমে সি নামক একটা ইনপুটকে দিলাম। সি নামক ইনপুটটা দেওয়ার পর আমি যদি ইন্টার প্রেস করি, কম্পিউটার আমাকে সি এই আউটপুটটা দিবে, যেহেতু সি হচ্ছে একটা ক্যারেক্টার। এখন কম্পিউটার যখন সি আউটপুটটা দিবে, আমি যদি পুট CHAR \n এই লাইনটা যদি না লিখি, তাহলে কম্পিউটারের যে কার্সর সেটা হচ্ছে এই সি এর পর থেমে যাবে। কার্সর মানে কি তোমরা চিনো, যেটা একবার দৃশ্যমান হয় একবার অদৃশ্য হয়। দ্যাট মিনস কম্পিউটারের যে নির্দেশক রেখা সেটা। কিন্তু তুমি যদি পুট CHAR \n দাও এই প্রোগ্রামে, তখন কার্সরটা কিন্তু এই আউটপুট সি এর পাশে থাকবে না, কার্সরটা নিচে লাইনে নেমে যাবে নতুন কিছু যদি ইনপুট দিতে চাও সেটার জন্য। বাট আমি যদি শুধুমাত্র এই প্রোগ্রামটি ইউজ করি, পুট CHAR এর বদলে পুট CS যদি ইউজ করি, তবে কম্পিউটারে ধরা যাক আমি ইনপুট দিলাম হচ্ছে সি, তারপর আমি যদি ইন্টার প্রেস করি, তবে কম্পিউটার আমাকে আউটপুট দেখাবে সি। কিন্তু কম্পিউটার যখন আউটপুট দেখাবে, সাথে সাথে সে তার কার্সরটাকে নিচে নামিয়ে ফেলবে। দ্যাট মিনস পুট CH এর কাজ হচ্ছে আউটপুট পাওয়ার সাথে সাথে কার্সর বা নির্দেশক তীরটাকে নিচে নামিয়ে ফেলা। আর পুট CHAR এই কাজটা করতে পারে না বিধায় আমরা এক্সট্রা একটা \n ইউজ করি, কেননা \n এর কাজই হচ্ছে নেক্সট লাইনে চলে যাওয়া। এখন মজার কথা আরেকটা আছে, সেটা হচ্ছে পুট CHAR এই ফাংশনটা সাধারণত stdio.h এই হেডার ফাইলের ভিতরে অবস্থান করে। বাট পুট CH এই ফাংশনটা সাধারণত stdio.h এর ভিতরে অবস্থান করে না, সে অবস্থান করে conio, দ্যাট মিনস conio.h এই হেডার ফাইলের ভিতরে। তো তোমরা যখন পুট CH এই ফাংশনটা ইউজ করবে, অবশ্যই উপরে ইনক্লুড conio.h এই লেখাটা লিখতে হবে তোমাদেরকে। তো এটা ছিল আমাদের এখানে ছোট্ট আউটপুট, মানে ক্যারেক্টারের ক্ষেত্রে আউটপুটের যে পার্থক্য সেটা। এখন আমরা একটা জিনিসে চলে যাব, সেটা হচ্ছে তোমাদের জন্য একটা টেস্ট থাকবে। টেস্টটা হচ্ছে তোমরা এই প্রোগ্রামটাকে একটু ভালো করে দেখো এবং এটার অ্যান্সার কী হবে বলো। একই সাথে তোমরা ছোট্ট এই জায়গায় যে মেইন ফাংশনের ভিতরের অংশ দেখতে পাচ্ছ, এটারও বা অ্যান্সার কী হবে সেটা লিখে ফেলো। তো তোমরা এখন এটা চেষ্টা করো, কমেন্টে লিখে ফেলো, ভিডিওটা পজ করে। আমি তোমাদেরকে একটু পরে জানাবো এই দুটোর যে আউটপুট সেটা আসলে কী হবে। আশা করি তোমরা উত্তরটা দিয়ে ফেলেছো এবং বের করে ফেলেছো। চলো আমরা একসাথে এটা মেলানোর চেষ্টা করি যে এটার আউটপুটটা কী হবে। তো খেয়াল করে দেখো, প্রথমে ইনক্লুড stdio.h, তারপরে মেইন ফাংশন, আগের মতোই সব কিছু দাও। তো আমাদের মেইন কাজ হচ্ছে মেইন ফাংশনের ভিতরে যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টের মানে বের করা। তো খেয়াল করে দেখো, printf দেওয়া, তারপরে টোটাল ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, তাহলে printf ফাংশনের ভিতরে একটা বিশাল ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, যার স্টার্টিং হয়েছে এখানে, এন্ডিং হয়েছে এখানে। তারপরে printf ফাংশনের ভিতরে এক্সট্রা জিনিস কিছু দেওয়া আছে, যেমন %d দেওয়া আছে, এবং আমরা জানি %d এর কাজ হচ্ছে এটা কোনো একটা ইন্টিজার ভ্যালুকে প্রকাশ করে। তাহলে আমরা খেয়াল করি তো, এখানে %d যেহেতু আমি দিয়েছি, তার মানে আমাদের প্রোগ্রামের যে আউটপুট, সে আউটপুটে অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু আসবে, এতটুকু আমরা জানলাম। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, এইখানে %d এর পর একটা কমা আছে, কমার পর একটা সুন্দরভাবে স্টেটমেন্ট দেওয়া। তো স্টেটমেন্টের কাজ কি? এই স্টেটমেন্টের কাজ হচ্ছে, খেয়াল করি তো, কমার পর আবার নতুন করে আরেকটা ফাংশন দেওয়া, যেটাকে বলা হচ্ছে printf ফাংশন, এবং এই printf ফাংশনের ভেতরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, যেটা সচরাচর থেকে থাকে, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে %s লেখা। দ্যাট মিনস একটা স্ট্রিং প্রিন্ট করার ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া। তো %s মানে হচ্ছে স্ট্রিংকে প্রিন্ট করার জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা। তো এরপরে দেখি %s এর পর আগের মতোই কমা আছে, তারপরে ডাবল কোটেশনের ভিতরে ক্রাশ স্কুল এই লেখাটা লেখা, তারপরে ব্র্যাকেট ক্লোজ। তো এটার আউটপুট যেটা হবে সেটা হচ্ছে দুই ধরনের আউটপুট আমরা পাবো। একটা হচ্ছে ক্রাশ স্কুলকে পাবো, যেহেতু এটা একটা স্ট্রিং, আরেকটা হচ্ছে %d বা একটা সংখ্যাকে পাবো। এখন কথা হচ্ছে, কে আগে প্রিন্ট হবে, কে পরে প্রিন্ট হবে, এবং আমাদের সংখ্যাটাও বা কী হবে। এখানে সংখ্যাটা হচ্ছে আমাদের এই যেখানে ক্রাশ স্কুল লিখলাম, এই ক্রাশ স্কুল ঠিক কয়টা বর্ণ বা অ্যালফাবেট দিয়ে তৈরি সেটা আমাদেরকে এখানে সংখ্যা হিসেবে প্রকাশ করে দেখাবে। তো এখানে যেহেতু printf টোটাল ফাংশনের ভিতরে
এক্সট্রা একটা ফাংশন আছে। তো প্রোগ্রামিং সি এর যে কম্পাইলার সে করবে কি, সে প্রথমে এই প্রিন্টএফের ভিতরের এই যে ক্র্যাশ স্কুল এটাকে আগে প্রিন্ট করে দেখাবে। তো সে যদি প্রথমে এটাকে প্রিন্ট করে দেখায়, হুবাহু সে CRUSH তারপর একটা স্পেস ছিল, তারপর SCHOOL স্কুল এটাকে সে প্রথমে প্রিন্ট করে দেখাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি একটা প্রিন্টএফ ফাংশনের ভিতরে আরেকটা প্রিন্টএফ ফাংশন থাকে, তবে সর্বপ্রথম সে ভিতরের প্রিন্টএফ ফাংশনের যে লেখা সেটাকে সে প্রিন্ট করে দেখাবে। আর এটা ওয়ান কাইন্ড অফ স্ট্রিং। কীভাবে চিনব? আমি বলেছিলাম যে স্ট্রিং যদি আমি সরাসরি ইনপুট হিসেবে দিতে চাই কম্পিউটারের ভিতরে, তবে আমরা অবশ্যই তার দুই পাশে ডাবল কোটেশন দেব। আর যদি ক্যারেক্টারকে ইনপুট হিসেবে দিতে চাই, তার দুই পাশে সিঙ্গেল কোটেশন দেব। তাহলে যেহেতু ডাবল কোটেশন এখানে আছে ক্র্যাশ স্কুলের দুই পাশে, তাই আমাদের এটা হচ্ছে স্বাভাবিকভাবে প্রিন্ট হবে। তাহলে আমাদের ভিতরের কাজ শেষ, অর্থাৎ এটুকু প্রিন্ট ট্যাপের কাজ শেষ। বাট আমাদের এখন সবচেয়ে বড় একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে %d, এই ডিটা কোন সংখ্যাটাকে নির্দেশ করে সেটা। তো এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের এই সংখ্যাটা নির্দেশ করে সাধারণত বলা যায় এই যে ক্র্যাশ স্কুল, এই ক্র্যাশ স্কুলের প্রতিটা অ্যালফাবেটের সংখ্যাকে। তো আমরা দেখি এখানে ক্র্যাশ স্কুলের প্রতিটা অ্যালফাবেটের সংখ্যা কয়টা, 1 2 3 4 5 স্পেস বাদ দিয়ে 6 7 8 9 10 11টা। দ্যাট মিন্স আমি এখানে যে স্ট্রিংটা কাউন্ট করলাম, গণনা করলাম, এখানে আমি যদি এটার স্পেস বা মাঝখানে যে স্পেসটা থাকে ফাঁকা জায়গা, এটা যদি বাদ দিই তাহলে আমি টোটাল কয়টা পেলাম? টোটাল 11টা পেলাম। আটটু গণি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। তো এই যে 11 সংখ্যাটা, এই 11 সংখ্যাটা সাধারণত ক্র্যাশ স্কুল যেখানে এলটা শেষ হয়েছে এরপরেই বসে যাবে। দ্যাট মিন্স 11টি এই জায়গায় বসে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি একটা প্রিন্টএফ ফাংশনের ভিতরে আরেকটা প্রিন্টএফ ফাংশন ইউজ করি, তবে সেই প্রিন্টএফ ফাংশনের কাজ আগে হবে, এবং ওই প্রিন্টএফ ফাংশনের মধ্যে যদি কোনো স্ট্রিং থেকে থাকে, তবে তার স্ট্রিংয়ের যে টোটাল সংখ্যা সেটা আমরা %d এর মাধ্যমে লাস্টে প্রিন্ট করে দিতে পারি। তো এটাই ছিল আমাদের এখনকার যে প্রোগ্রামের আউটপুট সেটা, এবং তোমরা তোমাদের আউটপুটের সাথে এটাকে মিলিয়ে নাও। এবার আমরা সেকেন্ড যে আউটপুটটা মানে প্রোগ্রামটা সেটা একটু দেখি। তো সেকেন্ড প্রোগ্রামের মধ্যে আমাদের প্রথমে কি ছিল? আমাদের ছিল এটা হচ্ছে একটা মেইন ফাংশনের আন্ডারে, অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেট দুইটার মাঝখানে এখানে আছে, অর্থাৎ উপরে আছে আমাদের এখানে ইনক্লুড studio.h, তারপর হচ্ছে মেইন। তো এখন এইটুকু মেইন ফাংশনের দিকে একটু তাকাই। প্রথমে প্রিন্ট ট্যাব, তারপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে %s\n দেওয়া। তো %s এর মান হচ্ছে একটি স্ট্রিংকে সে প্রিন্ট করবে, এবং \n যেটা, সেই \n এর মানে হচ্ছে স্ট্রিংটাকে প্রিন্ট হওয়ার পর সে নেক্সট লাইনে চলে যাবে বা পরবর্তী লাইনে চলে যাবে। তাহলে আমরা কিন্তু আউটপুট দুইটা লাইনে পাচ্ছি। প্রথম লাইনে আমাদের CRUSH, এটা হচ্ছে একটা স্ট্রিংয়ের আন্ডারে, কেননা দুই পাশে দুইটা ডাবল কোটেশন আছে, সেই স্ট্রিংয়ের আন্ডারে থাকছে। তো আমরা প্রথম লাইনে CRUSH এটা প্রিন্ট হিসেবে দেখতে পাবো, যেহেতু আমাদের এখানে %s লেখা এবং এই স্ট্রিংটা আবার দেওয়া, অর্থাৎ দুই পাশে ডাবল কোটেশন হিসেবে দেওয়া। তো আমরা ফার্স্ট লাইনের যে আউটপুট প্রিন্টএফ, তার আউটপুটটা পেয়েছি CRUSH। তো এটা প্রিন্ট করার পর আমাদের যে প্রিন্টএফ ফাংশনটা আছে, এই ফাংশনটা সাধারণত সেকেন্ড লাইনে দেখবে। সেকেন্ড লাইনে দেওয়া আছে প্রিন্টএফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনের ভিতর %10s। এখন %10s এর মানে কি? %10s যেহেতু এখানে s দেওয়া, তার মানে আবারও এখানে একটা স্ট্রিং প্রিন্ট করে দেখাবে, এবং সেই স্ট্রিংটা হচ্ছে CRUSH, যেহেতু এটা ডাবল কোটেশনের ভিতরে সেকেন্ড লাইনও আছে। তো এই যে স্ট্রিংটা প্রিন্ট করে দেখাবে, এই স্ট্রিংটা প্রিন্ট করার ক্ষেত্রে সে আসলে কীভাবে দেখাবে? আমরা যদি এখানে 10 না দিয়ে নর্মালি s দিতাম, তাহলে নেক্সট লাইনে কিন্তু একই রকমভাবে CRUSH এটা প্রিন্ট হতো। বাট এখানে এই জিনিসটা প্রিন্ট না হয়ে আমরা দেখতে পাচ্ছি অন্য কিছু দেওয়া আছে, অর্থাৎ %10 দেওয়া আছে। এই 10-এর যে বিশেষত্ব সেটা হচ্ছে এই 10টা বেসিক্যালি বোঝায় যে কয়টা জায়গা নিয়ে সে ক্রাশকে প্রিন্ট করবে। দ্যাট মিন্স এই 10 মানে হচ্ছে কম্পিউটারে 10টা জায়গা তৈরি করা, এবং পাশাপাশি 10টা জায়গা বা খালি জায়গার মধ্যে আমি যদি CRUSHকে বসাতে চাই, তবে CRUSHটাকে আমরা একদম লাস্টে থেকে গণনা করে বসাবো। তাহলে আমরা এখানে এই যে এখানে 10 দেখেছি, 10-এর জন্য 10টা খালি জায়গা বানাই। একটা জায়গা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তো 10টা খালি জায়গা কম্পিউটার এভাবে বানায়। বানানোর পর সে যে স্ট্রিংটা পেয়েছে, অর্থাৎ CRUSH, এই স্ট্রিংটাকে লাস্টে থেকে সে বসায়। লাস্টে মানে কি? এসটা একদম লাস্টে বসবে, এসটা এর আগে বসবে, ইউটা এর আগে বসবে, আর এর আগে বসবে, এবং সিটা বসবে এর আগে। দ্যাট মিন্স CRUSHটা একদম লাস্টের
যে খালি ঘরগুলো আছে 5টা ওখানে বসবে। তাহলে প্রথম দিকে কয়টা ঘর খালি থাকছে? 1 2 3 4 4টা ঘর খালি থাকছে। আর বাকি 1 2 3 4 5 ওকে। আমার মনে হয় গণনা ভুল হয়েছে। 1 2 3 4 5 ওকে। প্রথম দিকে 5টা ঘর খালি, পরের 5টা ঘরে ক্রাশ সুন্দর করে বসে গেছে। তাহলে এ থেকে বুঝে গেল আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রথম লাইনে CRUSS সুন্দরভাবে পাবো, বাট দ্বিতীয় লাইনে আমি প্রথমে 5টা স্পেস পাবো, ফাঁকা জায়গা পাবো, তারপরে CRUSSকে প্রিন্ট হতে দেখব। কাজেই তোমরা যদি কখনো কোনো স্পেসের দরকার হয়, তবে তোমার সেই স্ট্রিংয়ের মধ্যে যদি প্রথম দিকে স্পেসটা দরকার হয়, তবে তুমি পার্সেন্টেজ তারপর হচ্ছে এরকম একটা সংখ্যা লিখে তারপর হচ্ছে তুমি S লিখতে পারো। তো এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেরকম ফ্লয়েড প্রিন্ট করেছিলাম তখন কিন্তু আমরা পার্সেন্টেজ 0.2F কিংবা 0.5F এরকম জিনিস দিয়েছিলাম। স্ট্রিংয়েও কিন্তু ব্যাপারটা একই, বাট এখানে এই ঘরগুলো নির্দেশ করে, অর্থাৎ এই সংখ্যাগুলো নির্দেশ করে যে তুমি টোটাল কয়টা ঘরের মধ্যে স্ট্রিংটাকে প্রিন্ট করবে, এবং সেই স্ট্রিংটা সবার লাস্টে হিসেবে প্রিন্ট হবে এবং প্রথম দিকে ঘরগুলো ফাঁকা থাকবে। আশা করি তোমাদের আউটপুটের সাথে আমার এই আউটপুটটা পুরোপুরি মিলে গেছে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে BSc কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং MSc কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।